বিগত 15টা বছর আমরা কোরআনের কথাগুলো স্বাধীনভাবে বলতে পারি না। গেলে আমাদেরকে একটা স্লিপ দিয়ে দিত, হুজুর রাজনৈতিক কথা বলবেন না। তার রাজনৈতিক কথা কেন বলবো? আমি কি বিএনপির কি মহাসচিব হব না আওয়ামী লীগের মহাসচিব হব? আমি রাজনৈতিক কথা বলার দরকার কি? আমার তো রাজনীতি ক্ষমতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান এগুলো দরকার নাই। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিলাম, হকের কথা বলছিলাম, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছিলাম। এই জন্য আমাদেরকে অনেক বাধা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بولي الحمد لله. লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, আজদার তাজদার মদিনা, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের জুমাটা বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী জুমা। এই মিম্বর থেকে অনেক দিন অনেক মসজিদের ইমাম সাহেবেরা হক কথা বলতে পারে নাই। অনেক মানুষ ফেসবুকে কিছু লিখবে, স্বাধীনভাবে লিখতে পারে নাই, লিখছে আবার মুছে ফেলছে। অগণিত অসংখ্য মানুষ প্রাণ খুলে হাসতে পারে নাই। সমস্ত মজলুম মানুষের চোখের পানিগুলোকে যদি এক জায়গায় জড়ো করা হয়, এক দরিয়া, এক সাগর পানি হয়ে যাবে। সমস্ত রক্তগুলোকে যদি এক জায়গায় জড়ো করা হয়, কয়েকটা দিঘি রক্ত হয়ে যাবে। সেই স্বৈরাচার জালেম, সেই জালেমদের দোসর থেকে, প্রতিবেশী দেশের আধিপত্য থেকে এই দেশের মানুষ মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই দেশের মানুষ জালিমের হাত থেকে প্রাথমিকভাবে মুক্তি পেয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধে 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারে নাই। আমরা শুধুমাত্র কাগজে কলমে স্বাধীন রাষ্ট্র ছিলাম, কিন্তু বাস্তবে এই দেশটা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল, কিন্তু ভারত থেকে স্বাধীন হয়নি। এক সাম্রাজ্যবাদী থেকে আমরা আরেক সাম্রাজ্যবাদীর পেটে ঢুকে গিয়েছিলাম। ভারতীয় সাম্রাজ্যবাদীদের চাইতে এরা 1000 গুণ জঘন্য। মানে পাকিস্তানি স্বৈরাচার যারা ছিল, তারাও নিঃসন্দেহে বৈষম্য করেছিল, এই দেশের মানুষের উপরে জুলুম করেছিল, এই দেশের টাকা নিয়ে ওই দেশের উন্নয়ন করেছিল, এতে কোনো সন্দেহ নেই। আমি যতটুকু ইতিহাস পড়েছি আর কি, আমি তো আর মুক্তিযুদ্ধ দেখি নাই। এই দেশের মানুষকে চাকরিতে সমানভাবে সুযোগ সুবিধা দেওয়া হতো না। ওইখানকার দ্রব্যমূল্যের দাম এখানকার দ্রব্যমূল্যের দাম সমান ছিল না। এই জন্য 1971 সালের এই দেশের মানুষ
মুক্তির আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। ওই সময়ও কিন্তু সরকার পতনের আন্দোলন ছিল না, কি ছিল? বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। দেখেন ওই আন্দোলন এবং এই আন্দোলন কিভাবে মিলে গেছে। ওই সময়ও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মানুষের ভিতরে কি ছিল? বৈষম্য ছিল, চাকরিতে সমান সুযোগ সুবিধা ছিল না। এই জন্য একটা আন্দোলন হলো, কিন্তু সেই আন্দোলন শেষ পর্যন্ত স্বাধীনতার আন্দোলনে কি নিল? রূপ নিল। যদি ওই সময় তৎকালীন পশ্চিম পাকিস্তান তারা যদি জনগণের দাবি দাবা মেনে নিত, তাহলে দেশ স্বাধীন হতো না। তাহলে দেশ কি হতো না? স্বাধীন হতো না। কিন্তু ওই সরকারও শেখ হাসিনার মতো কি করছে? ফোর্স করেছে, ক্ষমতার অপব্যবহার করছে, শক্তি দিয়ে আন্দোলন দাবাইতে চেয়েছিল। কিন্তু এই দেশের মুক্তিকামী মানুষকে শক্তি দিয়ে আন্দোলন থেকে দূরে সরানো যায় নাই, আন্দোলন দাবানো যায় নাই। এই দেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দিচ্ছে। যখন দেখলো এই দেশের স্বাধীনতাকে ঠেকানো সম্ভব না, তখন ভারত শেষের দিকে এসে যুদ্ধের কৌশলে তাদের ক্রেডিটটা নিয়ে নিল। এই দেশের মানুষকে সহযোগিতা করলো একদম কখন? যুদ্ধের শেষ দিকে। এখন দেখবেন এই জন্য সরকার সবসময় বলে এই দেশের স্বাধীনতায় ভারতের ভূমিকা, ভারত আমাদেরকে স্বাধীন করে দিচ্ছে। ভারত এটা কৌশল বুঝে কি করলো? একটা শেষ সময় ক্রেডিট নিয়ে নিস। এটা ভারত কেন নিয়েছে? তাদের স্বার্থে নিয়েছে, যাতে বাংলাদেশের মানুষ আজীবন ভারতের তাবেদারি করে। এই 52 বছর যারাই ক্ষমতায় ছিল, কেউ কম করেছে, কেউ বেশি করেছে, ভারতের সাথে লেয়াজু করে, ভারতকে তাবেদারি করে তারা রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য হয়েছে। ইচ্ছা না থাকলেও কি হয়েছে? বাধ্য হয়েছে। কারণ ভারত বাংলাদেশের মতো প্রায় 27-28টা দেশ, তো তাদের সাথে আসলে আপনি শক্তি দিয়ে কুলানো সম্ভব না। এই জন্য যারাই ক্ষমতায় ছিল ভারতের আধিপত্য, ভারতের প্রেসক্রিপশন মানতে বাধ্য হয়েছে। এখন আমাদের পুরা দেশটা ভারতের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা নস্যাৎ করে দিয়েছে। আমাদের দেশের একদম বাংলাদেশের সর্বোচ্চ অফিস থেকে শুরু করে নিচ পর্যন্ত সব জায়গায় ভারতের এজেন্ট ঢুকে গিয়েছে। এখানকার কি হয় সব কিছু নিউজ কোথায় চলে যায়? ভারতে চলে যায়। এই যে শেখ হাসিনার পতন হলো, সে যখন পালিয়ে গেল, আমাদের চাইতে, আওয়ামী লীগের লোকের চাইতে, হাসিনার লোকের চাইতে ভারতের চিন্তা বেশি। আপনারা তো শুধু বাংলাদেশের গণমাধ্যম দেখছেন, আমি এই কয়দিন শুধু ভারতীয় গণমাধ্যম দেখতেছি। তারা কি বলে? সাথে সাথে শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে তাদের উচ্চ পর্যায়ের নেতারা হাসিনার সাথে দেখা করলো, তাদের সব দলের রাজনৈতিক নেতারা হাসিনার সাথে দেখা সাক্ষাৎ শুরু করলো। মোদি ইমার্জেন্সি মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো, মন্ত্রীদের সাথে তাদের করণীয় কি এই বিষয়ে আলোচনা শুরু করলো। পরবর্তীতে পরের দিন সব দল, বিরোধী দলকে নিয়ে পর্যন্ত ভারত কি করলো? মিটিং করলো। মিটিং করে তাদের করণীয় কি বাংলাদেশ নিয়ে তারা অপপ্রচার শুরু করলো। পরিকল্পিতভাবে তাদের দোসরেরা, তাদের এজেন্টেরা হিন্দুদের মন্দিরে আক্রমণ করা শুরু করলো। তারা হিন্দুদের কয়েকটা মন্দিরে তারা নিজেরাই আগুন লাগাই দিচ্ছে। তারা হিন্দুদের বিভিন্ন জায়গায় সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ শুরু করলো। সারা বিশ্বকে তারা দেখালো শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ ছিল। শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে সারা বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ খারাপ, এইভাবে এই দেশ চলতে পারে না, ভারতের হস্তক্ষেপ দরকার। তারা সব সাজিয়েছিল এইভাবে, কিন্তু আলহামদুলিল্লাহ তারা ব্যর্থ হয়েছে। এই দেশের সাধারণ জনগণ, বিএনপি, জামাত সহ যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে সরাসরি ভূমিকা পালন করেছে, ছাত্র সমাজ, মাদ্রাসার হুজুরেরা, মাদ্রাসার ছাত্ররা রাত জেগে হিন্দুদের মন্দিরগুলো পাহারা দেওয়া শুরু করলো এবং সেই পাহারা এখনো অব্যাহত আছে।
দেশের সবগুলো থানাকে পুড়িয়ে দিয়েছে। কি মনে করেন আপনি, কি মনে করেন বিএনপি নিশ্চিত হয়ে গেছে, এখন তো শেখ হাসিনা নাই, আমরাই ক্ষমতায়, তা আমরা নিজেরাই কি বিএনপির লোকেরা জামাতের লোকেরা থানায় আগুন দিবে? থানা ছাড়া কি দেশ চলবে? তাহলে থানায় আগুন কারা দিল? নিঃসন্দেহে যারা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা এই দেশের উন্নয়ন সহ্য করে না, যারা এই দেশের মানুষকে তাবেদার বানিয়ে রাখতে চায়, তাদের প্রেসক্রিপশনেই রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো আছে সেইগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো। আপনাদেরকে রাজনীতি বুঝতে হবে, শুধু ঘুমাইলে খাওয়া দাওয়া করতে করলে হবে না। আমি বিগত 4-5 দিন মানে ঘুমানোর সুযোগে নেই, এগুলো আমি সব অবজার্ভ করতেছি, দেখতেছি আসলে কি হচ্ছে, কি ষড়যন্ত্র চলতেছে। এই যে গণ অভ্যুত্থানের পরেও আরো যে সেনাবাহিনীর ভিতরে কত কিছু ভিতরে ভিতরে হয়ে গেছে, পুলিশের ভিতরে আপনারা কি জানেন? অনেক কিছু হয়ে গেছে ভিতরে ভিতরে। আবারও জরুরি অবস্থা জারির একটা চক্রান্ত করা হয়েছিল, কারণ যারা জুলুম করছে তারা সবগুলো পালাইতে পারে নাই। বিগত 15 বছর যারা লুটপাট করেছে, সীমাহীন দুর্নীতি করেছে, মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে ঘরে ঘুমাতে দেয় নাই, বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় মাদ্রাসা, এমনকি তারা চৌকিদারি পোস্ট পর্যন্ত জোর করে দখল করেছে, ওই লোকগুলো দেশ থেকে বেশিরভাগ পালাইতে পারে নাই। শেখ হাসিনা পালানোর 45 মিনিট আগেও জানতো না শেখ হাসিনাকে পালাইতে হবে, এই জন্য আগে আর কাউকে কিছু বলতে পারে নাই, কোনো গ্রিন সিগন্যাল দিতে পারে নাই। এই জন্য নেতারা সব জুলুমবাজারা সব দেশের ভিতরে আনাচে কানাচে আটকে গেছে। এখন এরা এই দেশে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করবে, না হলে তো তাদের বাঁচার কোনো উপায় নেই, তাদের বাঁচার কোনো উপায় নাই। এখন তারা যতই ষড়যন্ত্র করুক, তারা কিন্তু এখন ওপেন নাই, তারা আছে কোথায়? গোপনে, আন্ডারগ্রাউন্ডে। আর আপনারা মুক্তিকামী মানুষ, সাধারণ মানুষ, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন, আপনারা আছেন এখন ওপেন। আপনাদেরকে এখন দেশ কে কি করবেন, কোন ভাগ বাটোয়ারা, এগুলো নিয়ে এখন ব্যস্ত থাকলে হবে না, এগুলো সময় আসবে। আপনাদেরকে এখন আগে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকাতে হবে। দেশ বাঁচলে আপনি বাঁচবেন, দেশ না বাঁচলে আপনিও বাঁচবেন না। আপনার অবস্থা গাজাবাসীর মতো হবে, আপনার অবস্থা মায়ানমারের মতো হবে, আপনার অবস্থা রোহিঙ্গাদের মতো হবে। আগে দেশ বাঁচান, প্রতিশোধ নেওয়ার সময় অনেক আসবে। আপনার হারানো আপনার জায়গা আরেকজনে দখল করে ফেলছিল অন্যায়ভাবে, এটা উদ্ধার করতে পারবেন, সময় আছে, আইন আছে, আইন নিজের হাতে তুলে নেবেন না। যারা বিগত 15 বছর মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, এখন ক্ষমতা পেয়ে, এখনো তো সরকার গঠনে হয় নাই, এখন আছে একটা কি ইন্টেরিয়াম গভর্নমেন্ট, মানে অন্তর্বর্তীকালীন একটা সরকার। তারা দেশটাকে স্থিতিশীল করে একটা নির্বাচন দিবে, তারপরে সরকার গঠন হবে। তখন কে ক্ষমতায় যাবে, কে কোন আসন পাবে, এগুলো হলো পরে। কিন্তু আমরা ক্ষমতায় যাওয়ার আগেই সবাই বাগবাটোয়ারা, কে কোনটা দখল করবে, কে কোন পোস্টে যাবে শুরু হয়ে গেছে না? এটা করার সময় আসবে। আগে দেশের আইন শৃঙ্খলাকে স্থিতিশীল করেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল করেন। দুর্নীতিবাজরা তো সম্পদ দিয়ে পালিয়ে গেছে, তাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই দেশের অর্থনীতি যদি ফল্ট করে, দ্রব্যমূল্যের দাম শ্রীলঙ্কার মতো হবে, আপনাদের কি অবস্থা হবে? পাম্পে যাবেন, গ্যাস পাবেন না, তেল পাবেন না, আপনার লাইট চলবে না, ফ্যান চলবে না, আপনার গাড়ির চাকা ঘুরবে না। আর যদি পুলিশ না থাকে, পুলিশের প্রতি এদেশের মানুষের অনেক ক্ষোভ আছে, এটা সত্য, ক্ষোভ আছে না? পুলিশের প্রতি কি ক্ষোভ, ক্ষোভের আগুনে পুলিশ পাইলেই মারতেছে। সেই পুলিশ কি বিএনপি করে না জামাত করে, নাকি আন্দোলনের সাপোর্ট দিছে, এটা দেখার সুযোগ দেয়। পুলিশ পাইলেই মানুষ পিটাইতেছে, এমন ভীত সন্ত্রস্ত পুলিশ। পুলিশ বলতেছে, পুলিশ 200 বছরের ইতিহাসে পুলিশ এত ভীত হয় নাই। শুধু বাংলাদেশের ইতিহাসে না, 200 বছরের ইতিহাসে
পুলিশ কখনো এত অসহায়ত্ব বোধ করে নাই। পুলিশের এখন এই অবস্থা। তো এখন পুলিশকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে অলরেডি সেগুলো রদবদল হয়ে গেছে। তাদের নির্দেশেই তো কনস্টেবলরা গুলি চালায়। কনস্টেবলদের তো গুলি চালানোর ক্ষমতা নাই। যখন এসআই বলে, ওসি বলে অ্যাকশন, তখনই শুরু হয়ে যায়। কিন্তু দোষ তো তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে আটকে রাখতে হবে। কিন্তু তারা নিরাপদে আছে। সাধারণ পুলিশগুলো মরে যাচ্ছে। পুলিশ এখন পর্যন্ত থানায় আসতে ভয় পাচ্ছে। পুলিশ তাদের ব্যারাক থেকে বের হচ্ছে না, ঘর থেকে বের হচ্ছে না। পুলিশকে এখন পুলিশ ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না। আপনারা কয়দিন মানুষের ঘর বাড়ি পাহারা দিবেন রাত্রে? এক একটা ব্যাংকে কোটি কোটি টাকা বলতে থাকে। এখন রাতে ব্যাংক ডাকাতি করবে, পুলিশ নাই। আপনার বাড়িতে ডাকাতি হবে, পুলিশ নাই। এই জন্য এখন আপনাদের এলাকার নিরাপত্তা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আমি আমার মসজিদের ইমাম সাহেবকে বলে দিছি, রাত্রে ঘুমানো যাবে না। রাত্রে আপনি মসজিদের মাইক নিয়ে বসে থাকবেন। আপনার নেতৃত্বে একটা গ্রুপ মসজিদে অবস্থান করবে। কোথাও চুরি ডাকাতির খবর শুনবেন, সাথে সাথে মাইকে এলান করবেন। এখন মসজিদের মাইক থেকে কর্মসূচি ঘোষণা আসবে। এখন দেশ মসজিদের মিম্বার থেকে পরিচালিত হবে ইনশাআল্লাহ। মসজিদ থেকে কর্মসূচি আসবে দেশের অবস্থা স্থিতিশীল হওয়া পর্যন্ত। আপনাদেরকে সজাগ থাকতে হবে। রাত্রে এখন ডাকাতি হবে, কারণ যখন ঘর পুড়ে কিছু লোক ওইখানে আলু পোড়া দেয়, ঠিক না? কারো ঘরে আগুন লাগে, আর কেউ লুটপাট করে, ওইখান থেকে টাকা পয়সা, ফার্নিচার, স্বর্ণ অলংকার এগুলো নেওয়ার চেষ্টা করে। এই ঘর পোড়ার ভিতরে কাউকে আলু পোড়ার সুযোগ আল্লাহর ওয়াস্তে দিবেন না। এই কথা নাই, চুপ। ঘর পোড়ার ভিতরে কাউকে কি করবেন না, আলু ফুড়ে খাওয়ার সুযোগ দেয়া এখন যাবে না। আলু ফুড়ে খাওয়ার জন্য চুলাস, সেখানে ফুড়েও খাইতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেশের এখন আইন শৃঙ্খলা পরিণতি, মানে আইন শৃঙ্খলা খুবই অবনতি, এবং দেশের অর্থনীতি এই 2-3 মাস খুবই দুরবস্থার ভিতরে যাবে। কারণ সব আমদানি রপ্তানি বন্ধ। যারা দলবাজ ব্যবসায়ী ছিল, দলীয় প্রভাব খাটিয়ে ব্যবসা বাণিজ্য করছে, তারা এখন ব্যবসা বাণিজ্যে এলসি করবে না। তারা খুব আতঙ্কে আছে। তাদের কি অবস্থা হয়? বিজিএমই সভাপতি, বিকেএমই সভাপতি, দালাল সভাপতি যারা ছিল, জালেমের সহযোগী যারা ছিল, তারা এখন কি করবে? কোনো বিনিয়োগ করবে না। তারা অস্থিতিশীল করার চেষ্টা করবে। এই জন্য এখন আমদানি হবে না, রপ্তানি হবে না। খুবই ক্রুশিয়াল একটা মুহূর্ত যাবে। তবে আবার আশার দিক হলো, আমাদের দেশের 2 কোটি মানুষ প্রবাসে আছে। কোথায় আছে? প্রবাসীরা বলছে জালিমের পতন না হলে আমরা রেমিটেন্স পাঠাবো না, বলছে না? ওরা বলছে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে $1 বিলিয়ন ব্যাংকের মাধ্যমে কম আসছে। বাংলাদেশের এই যে গত কয়েক মাসের হিসাবে দেখা যায়, প্রত্যেক মাসে গড়ে $2 বিলিয়ন বিদেশ থেকে রেমিটেন্স আসতো। কত? কিন্তু যখন থেকে ছাত্র আন্দোলন শুরু হলো, বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, তখন থেকেই প্রবাসীরা বলল আমরা এখন আর বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবো না। টাকা আসা শুরু হলো হুন্ডিতে। 1 সপ্তাহে $1 বিলিয়ন বাংলাদেশের রেমিটেন্স আসা কমে গেল। আলহামদুলিল্লাহ, এখন দেশ স্বৈরাচার থেকে মুক্ত হয়ে, জালেম থেকে মুক্ত হয়েছে। আমি কিন্তু আওয়ামী লীগের বিরোধী না, আমি হলাম জালেমের বিরোধী। কার? আওয়ামী লীগ করা কোনো অপরাধ না। এক একজন এক এক দল করবে, মেনি ম্যান মেনি মাইন্ড, এক একজনের এক এক মত থাকবে, এটাই সৌন্দর্য। যদি আপনার প্রতিপক্ষ দল না থাকে, আপনি খেলবেন কার সাথে? নিজে নিজে কি ফুটবল খেলা যায়? বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে, জামাত থাকবে, জাতীয় পার্টি থাকবে, সব থাকবে, কিন্তু কোন জালিম থাকতে পারবে না। কোন জালিম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সম্মানিত হাজিরিন, এখন আসার দিক হলো, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসী আছেন, আওয়ামী লীগ করেন, আপনারও কিন্তু এই দেশ,
এখন এই দেশের অর্থনীতিকে রক্ষা করতে হবে। জালেমের কি হয়েছে? পতন হয়েছে। এই পতন থেকে এই দেশটাকে যদি এখন আবার সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চান, প্রচুর পরিমাণ এখন রেমিটেন্স পাঠাইতে হবে। যত টাকা বিদেশে এখন আপনাদের জমা আছে, অন্তত এই 2-3 মাস আল্লাহর ওয়াস্তে একটু লাভ কম হলেও হুন্ডিতে টাকা না পাঠিয়ে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন। এটা একটা যুদ্ধহত দেশকে সহযোগিতা করা হবে এবং এর জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে উত্তম যাজা পাবেন। কারণ আপনার এই রেমিটেন্স দিয়ে এই দেশের অর্থনীতি দাঁড়াবে, এই দেশের 18 কোটি মানুষের মুখে খাবার জুটবে। তাহলে এটা একটা সদকায়ে জারিয়া সব হবে না? এই জন্য আপনাদের আত্মীয় স্বজন যারা প্রবাসে আছেন তাদেরকে বলবেন এখন বেশি বেশি করে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স যাতে পাঠায়। এই রেমিটেন্স পাঠালে সরকার আমদানি করতে পারবে, আবার তেল আমদানি করতে পারবে, গ্যাস আমদানি করবে, খাদ্য আমদানি করবে, গার্মেন্টস আমদানি করবে। তাহলে দেশের অর্থনীতি আবার কি হয়ে যাবে? স্থিতিশীল হয়ে যাবে। এবং যেই পরিমাণ এই আন্দোলনে দেশের অর্থনীতির ক্ষতি হয়েছে, যেটা আগামী 5 বছরেও রিকভার করা সম্ভব হয়তো হবে না। দেশের সবগুলো থানা ভেঙে শেষ, অনেক জায়গায় পৌরসভা শেষ, রাষ্ট্রীয় ঢাকা সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এগুলো তো আগুন দেওয়া হয়েছে না? এখন নতুন করে সব কিনা লাগবে। পুরা পুলিশ বাহিনীর জন্য নতুন করে অস্ত্র কিনা লাগবে, নতুন করে ট্যাঙ্ক কিনা লাগবে, নতুন করে তাদের জন্য টহলের গাড়ি কিনা লাগবে। দেশের গণভবন, আপনার কি বলে গণভবন অবস্থা দেখছেন তো? ফলাফল কি উল্লাস করতেছে, কেউ হাঁস নিয়ে যাচ্ছে, কেউ মাছ নিয়ে যাচ্ছে। এটা চুরি না, এটা হলো মানে কি ক্ষোভের বহিঃপ্রকাশ। এতদিন যে ছিল এটা মানুষ পেয়ে এটা কি একটু ক্ষোভ জাগলো আর কি। যদিও আমরা এটা সমর্থন করি না, আপনারা দেখিয়ে আসতে পারতেন, কিন্তু মানুষ সব লুটপাট করে নিয়ে গেছে। তাহলে এই গণভবনটাকে আবার কি করতে হবে? পুনর্গঠন করতে হবে। সংসদ ভবন পুরো তছনছ হয়ে গেছে। তার মানে দেশের এখন শুধু যেগুলো ক্ষতি হয়েছে, মেট্রো রেল বলেন, বিটিভি ভবন বলেন, সড়ক ভবন, স্বাস্থ্য ভবন, অর্থাৎ দেশ পুরো মেসাকার হয়ে গেছে। এখন নতুন করে রাস্তাঘাট উন্নয়ন তো এটা অনেক মানে পরের চিন্তা, কিন্তু শুধু যেগুলো ক্ষতি হয়েছে এগুলো মেরামত করার জন্য 1000 কোটি টাকার দরকার। 1000 কোটি টাকা লাগবে শুধু এগুলো মেরামত করতে, এগুলো আবার পুনরায় আগের জায়গায় নিয়ে আসতে। এই জন্য দেশ খুবই ক্রুশিয়াল একটা মুহূর্ত অতিবাহিত হবে। এই জন্য আপনাদেরকে বলবো টাকা পয়সা একটু হিসাব করে খরচ করবেন, কারণ কি অবস্থা হয় বলা যায় না। লাইট ফ্যান কম ব্যবহার করবেন। দেশের বিদ্যুৎ সাশ্রয় করতে হবে আমাদেরকে এখন, যদি আপনি দেশপ্রেমিক হন আর কি। আর দেশপ্রেমিক না হলে অসুবিধা নেই। আপনি তেল এখন কম জ্বালাইতে হবে, গ্যাস কম জ্বালাইতে হবে, লাইট ফ্যান কম চালাইতে হবে। অর্থাৎ দেশটাকে আবার কি করতে হবে? সংস্কার করতে হবে, পুনর্গঠিত করতে হবে। কারণ এই দেশ আমাদের, এই দেশ কোনো একক দলের নয়। এই দেশ আওয়ামী লীগের, এই দেশ বিএনপির, এই দেশ জামাতের, এই দেশ শিবিরের, এই দেশ জাতীয় পার্টির, এই দেশ এলডিপি, অর্থাৎ যত দলমত, এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অর্থাৎ যারাই এই দেশে জন্মগ্রহণ করেছে, এই 18 কোটি মানুষের দেশ। আমরা আমাদের দেশটাকে বিপথে ঠেলে দিতে পারি না, আমরা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না। আপনি দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে কোথায় যাবেন? আপনাকে কি কোনো দেশ আশ্রয় দিবে? মমতা আশ্রয় দিবে আপনাকে? আপনাকে মায়ানমার আশ্রয় দিবে? আপনার জন্য শুধুমাত্র আশ্রয়ের একটা জায়গা হলো বঙ্গোপসাগর। কোথায়? এখন বাঁচার একটা উপায় আছে, জাহাজ বানান, কয়েকটা বড় বড় জাহাজ বানান। জাহাজ বানাই কিছু বড়শি টর্শি নিয়ে যাবেন, মাছ ধরবেন, ওই সাগরে বেশি বেশি মাছ খেয়ে খেয়ে বাঁচবেন। এটা ছাড়া আর কোনো উপায় নেই। যদি দেশ ব্যর্থ হয় আমাদেরকে আশ্রয় আর কেউ দিবে না। আমাদের একমাত্র আশ্রয়স্থল হলেন কে? এটা হলো মজার কথা আর কি। জাহাজ বানানোর দরকার নেই, আপাতত দরকার নেই। সম্মানিত হাজিরিন, তাহলে যারা দেশপ্রেমিক তাদেরকে দেশ পুনর্গঠনে সহযোগিতা করতে হবে। আল্লাহর ওয়াস্তে অরাজকতা, নাশকতা এগুলোকে ঠেকাতে হবে। কোনো আওয়ামী লীগের বাড়িতেও হামলা করা যাবে না, কারণ সে হয়তো বুঝে নাই, সে মনে করেছিল তার শেখ হাসিনা তাকে রক্ষা করতে পারবে।
আমাদের ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, মির্জা সাহেব, ফখরুল সাহেব, আমরা পালাবো না, প্রয়োজনে আপনার বাড়িতে গিয়ে উঠবো, আশ্রয় দিবেন না? বলছি কিনা? ছাত্রলীগ পালায় না, শেখ হাসিনা পালায় না, বলছে নি? যেগুলো বলছে ওগুলো সবার আগে পালাই গেছে। ছাত্রলীগের সভাপতিও পালাই গেছে বিদেশে। ওবায়দুল কাদের সাহেব আগের দিন রাত্রেই চলে গেছে পরিস্থিতি খারাপ দেখে। শেখ হাসিনাও পালাই গেছে। যারা পালাবে না বলছে তারাই আগে পালাই গেছে। আর যাদেরকে ব্যবহার করে এই স্বৈরাচার এতদিন টিকে ছিল, তারা কোটি কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছে, কিন্তু তারা সম্পদ ভোগ করার সুযোগ। ফেনীতে নিজাম আজারির বাড়ি দেখছেন? কত টাকা এই বাড়িতে ইনভেস্ট করছে। কি উনি বাংলাদেশের, ওনার কয়টা গার্মেন্টস আছে, কত বড় উনি বিজনেসম্যান, এত সম্পদ কিভাবে বানাইছে? ওনার কয়টা শিল্প প্রতিষ্ঠান আছে, উনি কোন গ্রুপের মালিক আমরা জানতে চাই। এগুলো বলার দরকার নাই, সবাই জানে। তাহলে ওনার কি ব্যবসা যে এই বিশাল বাগান বাড়ি বানাইছে? এটা একটা গণভবনের মতো। ঢাকা একটা গণভবন আর এটা হলো ফেনীর গণভবন। আমি দেখিয়ে এসেছি কি অবস্থা। কিন্তু আজকে তার পরিণতি কি? এই সম্পদের জন্য আপনি আগের দিন ছাত্রদের বুকে গুলি চালাইছেন আপনার নেতৃত্বে। ফেনী এত অশান্ত হতো না শুধু এই গুলির কারণে। উনি বিগত 10 বছর মোটামুটি ফেনী সুন্দর চালিয়েছে। আমি সত্যকে সত্য বলতে হবে, ওনার আমলে মোটামুটি বিএনপি জামাত সহ বিরোধী দলেরাও কি ছিল, মোটামুটি কি ছিল, নিরাপদ ছিল। কারো বাড়ি ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয় নাই। কিন্তু উনি যাওয়ার আগের দিন, পতনের আগের দিন, উনি এবং মেয়র স্বপন মিয়াজি ওনাদের নেতৃত্বে নিরীহ ছাত্রদের বুকে যেইভাবে গুলি চালানো হয়েছে, এটা ফেনীর ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, এটা বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। এবং এই আন্দোলনে আমার খালাতো ভাইও শাহাদাত বরণ করেছে ওই দিনের গুলিতে, মহিফালের। কতজন মারা গেছে এটা কোনো হিসাবে নাই। কেউ বলছে 15 জন, কেউ 20 জন, কেউ 30 জন। তাহলে জুলুমের বিচার জুলুমেই হয়। আল্লাহ কোন জালেমকে ছেড়ে দেয় না। ফাকুল্লান আখাযনা বিযামবিহি। আল্লাহ ফেরাউনকে ছাড়ে নাই, ছাড়ছে? নমরুদকে ছাড়ছে? হামানকে ছাড়ছে? শেখ হাসিনাকে ছাড়ছে? নিজাম আজারিকে ছাড়ছে? কোন জালেমকে ছাড়ে নাই, ভবিষ্যতেও ছাড়বে না। জুলুম আল্লাহর কাছে খুবই ভয়াবহ একটা বিষয়। খবরদার কারো উপরে জুলুম করবেন না। এখন আপনারা ক্ষমতায় চলে আসছেন, এই জন্য আরেকজনের উপরে জুলুম করবেন না, এটা করবেন না। তাহলে আপনার পরিণতিও 5 বছর 10 বছর পরে এরকম হবে। ক্ষমতা কারো চিরস্থায়ী হয় না, এটা মাথায় রাখতেই হবে। এখন আপনারা এলাকায় যারা যুবকেরা আছেন, এখন যারা বিএনপি জামাতের কর্মীরা আছেন, খবরদার কারো উপরে জুলুম করবেন না, কারো উপরে জুলুম করবেন না। মায়ের পেটে সন্তান যেইভাবে নিরাপদ থাকে, আমি আপনাদেরকে বলবো আওয়ামী লীগের লোকদেরকেও আপনারা এইভাবে আশ্রয় দিয়ে নিরাপদে রাখবেন। হ্যাঁ, তবে যারা মানুষকে এই 15 বছর টর্চার করেছে, এদের টর্চার সেল ছিল। যারা মানুষের সম্পদ অবৈধভাবে দখল করেছে, এদেরকে গ্রেফতার করে আইনের হাতে তুলে দিবেন। এদের বিরুদ্ধে মামলা দিবেন, মিথ্যা মামলা না, একদম সত্য মামলা দিবেন। যা করছে সেটার জন্য আদালতের কাছে বিচার দিবেন, আদালত নিয়ে বিচার করবে। এখন আর আগের মতো দালাল বিচারক নাই, ওরা সবগুলো সরে যাচ্ছে, ওগুলো সব পদত্যাগ করবে। এখন মানুষ ইনশাল্লাহ নিয়ে বিচার পাবে, আমরা আশাবাদী। আপনারা মামলা করবেন, আপনার জায়গা অন্যভাবে দখল করছে, আপনি মামলা করেন। আপনাকে ফিটাইছে, আপনি তার বিরুদ্ধে এখন বাদী হয়ে মামলা করেন। আগে তো থানায় মামলা নেয় নাই, এখন থানা আপনারা চাটা খাওয়াই তারপরে মামলা নিবে, বলে যে আসেন, দেশ তো আপনাদের, দেশ তো আপনারা চালাবেন। এখন আপনাদেরকে কত হাওয়া দিবে জানেন, কত তেলবাজি করবে। কতবার পুলিশ আমাদেরকে ফোন দিতেছে এখন, ভাই আসেন আসেন আমাদের একটু বাঁচান। আমি ওই দিন 15 জন পুলিশের বাঁচাইছি, এই যেদিন থানায় গন্ডগোল আন্দোলনের দিন।
আমরা 8টা 9টা পর্যন্ত থানায় আগুন লাগাইতে দিই নাই, কিন্তু 9টার পরে হঠাৎ করে কতগুলো টোকাই ছেলে এসে আগুন লাগাই দিচ্ছে। থানায় আমার এক বন্ধু ছিল, ফোন দিলাম, দোস্ত কি অবস্থা রে, অনেক তো জ্বালাইছিলি, এখন কি অবস্থা? দোস্ত বাসা খুব খারাপ অবস্থা, ভিতরে সবগুলোর ফ্যাটের ভিতরে আমসা হয়ে যাচ্ছে, সবগুলো এভাবে গুজে বসে আছে থানার ছাদের উপরে ভিতরে, কারণ বাঁচার উপায় নেই, চতুর্দিকে মানুষ ঘেরাও করে রেখেছে। তো পরে আমি বললাম যে ভাই, পুলিশের ড্রেসে যদি এখন তোরে বাঁচাইতে যাই, আমার নিজের অস্তিত্ব থাকবে না, তুই পুলিশের ড্রেস খুল, অস্ত্র মস্ত্র সব পালাই দিয়ে চাকরি বাঁচি থাকলে করতে পারবি, সিভিল ড্রেস হয়ে যা তোরা। পরে আমি একটা গ্রুপকে পাঠাইলাম, বললাম যে এদেরকে সেফ এক্সিটের ব্যবস্থা করো, পিছন দিয়ে একটা গ্রুপ গিয়ে, এখন আমি বন্ধুরে বাঁচাইতে যাই, বন্ধুর সাথে আরো 10-15 জন একসাথে বাইরে চলে আসছে। পরে বাকিরাও ওয়াল টু ওয়াল টপ ল্যাপটপ দিয়ে আস্তে আস্তে সবগুলো ফালাই গেছে। কিন্তু একটা সময় এই পুলিশের সাথে মানুষ কথা বলতে পারছে, এই পুলিশের ভয়ে মানুষ ঘুমাইতে পারছে, কিন্তু আমরা তাদের সাথে সেই আচরণ করি নাই, আমার ইসলাম সেটা শিক্ষা দেয় নাই। আমাদেরও সুযোগ ছিল, আমরা চাইলে ফেনীর সবগুলো পুলিশকে কাবাব বানাই ফেলতে পারতাম। আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমার সাথে সব দলের রাজনৈতিক নেতাদের সম্পর্ক আছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন। আমি সোনাগাজী, আমি কোনো পলিটিক্স করি, তারপর আমি সোনাগাজী বিএনপির নেতাদেরকেও ফোন দিচ্ছি, কি অবস্থা, খবরদার, ফেনী থানা আমরা রক্ষা করতে পারি না, সোনাগাজীতে যাতে কিছু না হয়। তখন সোনাগাজী বিএনপির এক নেতা আমারও বললো যে সোনাগাজীর পুলিশ আমাদেরকে জ্বালায় নাই, আগেও আমরা তাদেরকে নিরাপদে রাখছি, সোনাগাজী থানায় কিছু হয় নাই। সব গোপন কথা বলে ফেলতেছি আর কি করবো এখন, তো আর না বললে কখন বলবো। আমাদের কথা হলো, অপরাধ করলো তাকে আমরা শাস্তি দিব না, শাস্তি দেওয়ার জন্য আইন আছে, আদালত আছে। অথচ আমার ইসলাম বলে ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে, মন্দের জবাব মন্দ দিয়ে হয় না। আপনাকে গালি দিছে, আপনিও গালি দিবেন, তাহলে তার ভিতরে আর আপনার ভিতরে পার্থক্য নাই। ইসলাম কি বলে? মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে, আর ক্ষমা করে দেওয়া তো সবচেয়ে উত্তম। আপনি যদি দুনিয়ায় কাউকে ক্ষমা করে দেন, আল্লাহ বলবে কিয়ামতের দিন, যা, তোর প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও তুই এই লোকটাকে ক্ষমা করে দিয়েছিস, আমি আল্লাহ তোকে এই জন্য ক্ষমা করে দিলাম। কোনটা করবেন? প্রতিশোধ দিবেন না ক্ষমা করবেন? হ্যাঁ, আল্লাহর খুশির জন্য ক্ষমা করে দিবেন। আর মন্দের জবাব মন্দ দিয়ে দিবেন না, অস্ত্রের জবাব অস্ত্র দিয়ে দিবেন না, গালির জবাব গালি দিয়ে দিবেন না। ইসলাম বলে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি মন্দের জবাব যদি ভালো দিয়ে দাও, ওই লোকটা তোমার বন্ধু হয়ে যাবে, আর ভবিষ্যতে সে তোমার ক্ষতি করবে না, ভবিষ্যতে তোমার ক্ষতি করবে না। আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ এখনো সব বাড়িতে আছে। একদম দুষ্ট যারা বেশি চালাইছে এরা নিজেরাই ফালাই গেছে, আমরা ফালাইতে বলি নাই, এরা নিজেরাই চোরের বলে কি পুলিশ হয়ে এরা নিজেরাই ফালাই গেছে। কিন্তু যারা মোটামুটি নিউট্রাল ছিল তাদেরকে বিএনপি জামাতের লোকেরা তাদের বাড়িতে আশ্রয় দিয়ে রাখছে। আপনাদের এলাকার অবস্থা তো আমি জানি না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আমাদের আদর্শ দিয়ে রাজনীতি করতে হবে। এখন আর অস্ত্রের রাজনীতি চলবে না। অস্ত্র দিয়ে যে ক্ষমতায় থাকা যায় না, এটার ইতিহাস হলো 5 আগস্টের ইতিহাস। এই আগস্ট মাস যে আওয়ামী লীগের জন্য কি দুর্বিষহ বুঝি না। 15 আগস্ট শেখ হাসিনার আব্বাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। এই 5 আগস্ট শেখ হাসিনা, ওনাদের আগস্ট মাস আসলেই ওনাদের উপরে বিপদ আসে। তা আমরা কারো উপরে জুলুম করব না, অত্যাচার করব না। আমরা সবাইকে নিয়ে সুখী সমৃদ্ধি একটা বাংলাদেশ গড়ব। এই দেশ আমাদের সকলের। আমরা আমাদের আদর্শ দিয়ে দাওয়াতি কাজ করব। আগামীতে আর বিনা ভোটে নির্বাচন হবে না, এত খুশি হওয়ার কোনো কারণ নাই।
এবং আগামী 2-3 মাস পরে আপনারা সব ভাগ বটোয়ারা করে নিয়ে যাবেন, এটাও হবে না। এই সরকার মিনিমাম 3 থেকে 4 বছর থাকবে, আমি আজকে বলতেছি। হয়তো 5 বছরও থাকতে পারে। কারণ আমার হিসাব কি দেখেন, আওয়ামী লীগ যেভাবে হোক একটা নির্বাচন করছে না, সরকার গঠন করছে, কয় বছর হয়েছে? কয় বছর? তাদের 1 বছর হয়েছে মাত্র মনে হয়। হ্যাঁ, 8 মাস। তাহলে বাকি আছে 5 বছর করতে, আরো কয় মাস? হ্যাঁ, আরো 4 বছর 4 মাস। এখন আওয়ামী লীগ সরকার যদি পতন না হইতো, তাহলে বিএনপি জামাত যারা আছেন, আপনারা কি এখন নির্বাচনের জন্য চিল্লাইতে পারতেন? হ্যাঁ, 3 মাসের ভিতরে নির্বাচন দিতে হবে, সংসদ বাদ দিয়ে বলতে পারতেন? তাহলে এখন 3 মাস করে লাফাবেন কেন? আপনারা তো আরো 4 বছর ধৈর্য ধরে থাকতেন। 4 বছর পরে নির্বাচন আসলে আবার একটু মিছিল মিটিং এ নামতেন, ঠিক না? তা এখন 4 বছর এরা দেশটাকে একটু সংস্কার করুক। দেশের রন্ধ্রে রন্ধ্রে যে পরিমাণ দুর্নীতি ঢুকেছে, 5 বছরেও এরা পুরো দেশকে দুর্নীতি মুক্ত করতে পারবে না। কারণ বিগত 17 বছরে বাংলাদেশের এখন বর্তমান বৈদেশিক ঋণ হলো $99 বিলিয়ন। কত? প্রায় ধরেন $100 বিলিয়ন। আমাদের এখন বিদেশি ঋণ কত? আপনি মনে হচ্ছে যে পদ্মা সেতু হয়েছে, বড় বড় হাইওয়ে হয়েছে, শেখ হাসিনা বাপের টাকা দিয়ে বানাইছে? সব বিদেশি ঋণ। আমাদের প্রত্যেকের মাথায় 1.5 লক্ষ করে মাথা পিছু ঋণ আছে। $100 বিলিয়ন এখন আমাদের দেশের কি আছে? এখন প্রশ্ন করতে পারেন, ঋণ থাকলে আমার কি হয়েছে? ঋণের জন্য কি আমারও ধরবে? ধরতো না? যদি ঋণ থাকে, আপনি বিদেশের ঋণ দিতে না পারেন, বিদেশেরা আপনাকে দেউলিয়া রাষ্ট্র ঘোষণা করবে। আপনার দেশের সাথে আর ব্যবসা বাণিজ্য করবে না, আপনি না খেয়ে থাকতে হবে। অনেক লোক বলে দূর সরকারে যা লুটপাট করছে করো, শুনছি তো, আমার কি গো, ঋণের টাকা কি আমি দিব? শেখ হাসিনা ঋণ করছে, শেখ হাসিনা বুঝবো, শেখ হাসিনা বুঝবো। এই ঋণ করা লাগতো না শুধু দুর্নীতির কারণে। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, আমাদের নিজস্ব অর্থায়নে বাংলাদেশের সবগুলো সড়ক মহাসড়ক পাকা করা সম্ভব ছিল। কেন সম্ভব ছিল আমি আপনাদেরকে হিসাব দিই। এই 15 বছরে আমাদের ঋণ হয়েছে $99 বিলিয়ন, আর এই 17 বছরে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার হয়েছে $91 বিলিয়ন। তাহলে এই টাকা যদি দেশে থাকতো, ঋণ থাকতো? $91 বিলিয়ন হলো এটা পত্রপত্রিকার হিসাব, এটা হয়তো বৈধ চ্যানেলে হয়েছে। কিন্তু এই ব্যাংকিং চ্যানেলের বাহিরে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিভিন্ন ভাবে বর্ডার দিয়ে আরো যে কত হাজার বিলিয়ন ডলার, কত লক্ষ বিলিয়ন ডলার পাচার হয়েছে, এটা যদি আপনারা সাধারণ জনগণ দেখতেন, স্টপ করে সাথে সাথে মরে যেতেন। এটা যারা অর্থনীতিবিদ, দেশপ্রেম আছে, তাদের অন্তরে হৃদয় রক্তক্ষরণ হয়। কিছুই নাই। আমাদের দেশে গ্যাস আছে না নাই? আমার নিজের দেশের গ্যাস আছে। এখন নিজের দেশের গ্যাস উত্তোলন না করে তারা কি করলো? এলএনজি আমদানি শুরু করলো। বিদেশ থেকে গ্যাস আমদানি শুরু করছে। তার মানে কি? এটা করলে ব্যবসা ভালো। নিজের দেশেরটা যদি তুলতো, নিজের দেশের চাহিদা মিটিয়ে আরো বিক্রি করা যেত। বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই দেশের 5 মে হাজার হাজার কোরআন প্রেমিক তাওহীদি জনতার রক্তে ঢাকার রাজপথ, কালো পিচগুলো লাল হয়ে গিয়েছিল, হয় নাই? এই জন্য আল্লাহর রহমত এই দেশে আছে। এই দেশের মাটির নিচে বড় বড় আল্লাহওয়ালারা শুয়ে আছে। এই জন্য আল্লাহ এই দেশের মাটির নিচে অনেক প্রাকৃতিক সম্পদ গ্যাস দিয়ে দিয়েছেন। শুধু দুর্নীতির কারণে আমাদের যারা দেশ পরিচালনা করেছে, তাদের সদিচ্ছা না থাকার কারণে এই খনিজ সম্পদগুলো আমরা আহরণ করতে পারি না। আর আমাদের বাংলাদেশ গরিব থাকার কোনো কারণ নাই। এই দেশ বিশ্বের কুয়েত কাতারের মতো একটা দেশ হওয়ার কথা ছিল, একটা প্রভাবশালী দেশ হওয়ার কথা ছিল। কিন্তু শুধুমাত্র আমাদের পাশের প্রতিবেশী যারা, তাদের কারণে আমরা এগুলো পারি না। আমরা গ্যাস তুলতে গেলে তারা বাধা দেয়। আমি এখান থেকে যখন গ্যাস তোলা শুরু করব, তাদের গ্যাস এখানে টানবে। কথা বুঝছেন? কারণ আমারটা হলো নিচু অঞ্চল, তারা হলো উঁচু।
এই যে বাংলাদেশে বন্যা কেন হয়, এটা যে সরকার থাকুক এই বন্যা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেন পারবে না? ভারত হলো উজানের দেশ, মানে উঁচু দেশ, আর আমরা হলাম বাটির দেশ। উজান থেকে বাটিতে পানি গড়াই আসবে, এটাই স্বাভাবিক। আপনি যত বাদ দেন কি হবে না, কোনো লাভ, বন্যা হবেই। এখন আমাদের দেশ নিচু হওয়ার কারণে আপনি যখন এখানে গ্যাস উত্তোলন শুরু করবেন, ওই বর্ডারের আশেপাশে যত গ্যাসের খনি আছে ওইগুলো থেকেও এখানে আসা শুরু হয়ে যায়। এই জন্য আমাদের ফেরিতে দলিয়াতে একটা গ্যাসের কূপ আছে, এটা জানেন? বালুয়া চুম্বনীতে একটা কূপ, দুইটা কূপ। এই কূপগুলোর কাজ খনন করা শুরু হয়ে গিয়েছিল বিএনপির আমলে গতবার, কিন্তু এটা ভারত বিএনপিকে প্রেসার দিয়ে বাধ্য করে এটা বন্ধ করাইছে। এগুলো থেকে গ্যাস উঠাইতে দেয় নাই। তাহলে বুঝতেছেন আমাদের দেশকে আমরা চালাই না অন্যরা চালায়? সম্মানিত উপস্থিতি, তাহলে এই দেশের যেই প্রাকৃতিক গ্যাস আছে, এই দেশের যেই পরিমাণ সম্পদ আছে, আমাদের ঋণ করার কোনো প্রয়োজন নাই। আমরা ঋণ দিতে পারতাম, কিন্তু কেন পারি না? কারণ এই দেশটা যারাই পরিচালনা করেছে স্বাধীনতার পর থেকে কোনো আল্লাহওয়ালা দেশ পরিচালনা করে নাই। সবাই শুধু নিজের আখের গোছাইছে, বিদেশে টাকার পাচার করেছে। যদি আল্লাহওয়ালারা দেশ পরিচালনা করতো, কোরআন প্রেমিকেরা ইসলামপন্থীরা দেশ চালাইতো, তাহলে আফগানিস্তানের মতো মাত্র 2-3 বছরে বাংলাদেশের ইতিহাস পাল্টে যেত। সেদিনও আসবে ইনশাআল্লাহ। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমাদের দেশটাকে লুটপাট করে খাবে, বাগবটোয়ারা করে খাবে, আর আমরা বসে থাকবো, এটা হবে না। আমরা অতীতেও যেভাবে জুলুমের বিরুদ্ধে বলেছি, ভবিষ্যতেও বলবো। অতীতে যেভাবে লিখেছি, ভবিষ্যতেও লিখবো। আমাদের কলম চলবে, আমাদের কলম বন্ধ যতক্ষণ জান আছে ততক্ষণ চলবে। আমার কত মাহফিলে যে আমাকে বাধা দিয়েছে জানেন, কত হুমকি আমরা সহ্য করেছি। ফসুরাম উপজেলা চেয়ারম্যান কামাল চেয়ারম্যান, আমি ওয়াজ করতেছি, আমার মাইক কেড়ে দিয়ে সরাসরি আমাকে জামাত শিবির আখ্যা দিয়ে, রাজাকার আখ্যা দিয়ে আমাকে পুলিশে গ্রেফতার করতে চেয়েছিল, কিন্তু আমি পরিস্থিতি বুঝে সাথে সাথে আমি স্টেজ থেকে নেমে চলে আসছি। এই জন্য আর গ্রেফতার করতে পারে নাই। যদি আমি আর কিছুক্ষণ অবস্থান করতাম, হয় আমার উপরে হামলা হতো, না হলে আমি অ্যারেস্ট হতাম। আমাদের সোনাগাজী মুক্তিযোদ্ধা কমান্ডার আছে একজন, অনেকে হয়তো নাম বলে চিনবেন, ইসমাইল। আমি ওয়াজ করে নামলাম, আমার সাথে সাথে গেরাও বলে, হুজুর আপনি ওয়াজ আমাদের বিরুদ্ধে বলছেন। আমি আপনাদের বিরুদ্ধে বলি না, আমি হক কথা বলছি। এখন আপনি নিজের গায়ে কেন টানি নেন, আমি তো বুঝি না। ঠাকুরের ঘরে একজনে কলা খাচ্ছে চোরে, তো মালিক জিজ্ঞেস করতেছে ঠাকুর ঘরে কে রে? চোর কো আমি কলা খাই দেয়। কি খাই দেয়? আমি কলা খাই দেয়। এখন যারা চোর আমাদের ওয়াজ তাদের গায়ে লাগে, এটাই হলো সমস্যা। এরপরে নরসিংদীতে আমি মুনাফিকের আলোচনা করতেছি। নরসিংদীর এমপি তৎকালীন আমার মাইক কেড়ে দিয়েছে, বলতেছে আপনি আর ভুল বলতেছেন, আর একটা কথা বলতে পারবেন না। আমি তাড়াতাড়ি না আমি চলে আসলাম, 5-10 মিনিটের মাথায় পুলিশ এসে হাজির। কুমিল্লা গুণবতীতে আমাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আমি সুরঞ্জিত সেন গুপ্তর যেই দুর্নীতি প্রকাশ হয়েছিল রেলের, সে বলছিল রেলের কালো বিড়াল বের করব, কিন্তু আমি বললাম যে যিনি কালো বিড়াল বের করতে চেয়েছিলেন এখন দেখি কালো বিড়াল ওনার পকেটে। এই জন্য আমাকে ওই এলাকায় নিষিদ্ধ। এইভাবে বিগত 15টা বছর আমরা কোরআনের কথাগুলো স্বাধীনভাবে বলতে পারি না। গেলে আমাদেরকে একটা স্লিপ দিয়ে দিত, হুজুর রাজনৈতিক কথা বলবেন না। তার রাজনৈতিক কথা কেন বলবো? আমি কি বিএনপির কি মহাসচিব হব, না আওয়ামী লীগের মহাসচিব হব? আমি রাজনৈতিক কথা বলার দরকার কি? আমার তো রাজনীতি ক্ষমতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান এগুলো দরকার নাই। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিলাম, হকের কথা বলছিলাম, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছিলাম। এই জন্য আমাদেরকে অনেক বাধা দেওয়া হয়েছে। এই যে গত জুমার আগের জুমায়
আমাদের আরেকজন জনপ্রিয় বক্তা মাওলানা মাহমুদুল হাসান ভাই, আমার বন্ধু মানুষ, উনি এখানে ফাজিলের ঘাট, এটা ফাজিলের ঘাট না, ফাজিলের ঘাট ব্রিজের এখানে 3 তলায় মসজিদটার খতিব, উনি জুমায় এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের পক্ষে কথা বলায় দাগনভূঞার এক কমিশনার গিয়ে বিশৃঙ্খলা করে উনাকে ওই মসজিদ থেকে, ইমামতি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ উনি এক জুমায় যেতে পারে নাই, আজকে আবার উনি সগৌরবে ফিরেছেন। কিন্তু যে কমিশনার বাধা দিয়েছে, আজকে উনি কোথায়? আমরা হুজুররা 17 বছর পালাই নাই, আগামীতেও পালাবো না ইনশাআল্লাহ। আমাদের পালানোর জায়গা নাই, আমাদের কোনো সেকেন্ড হোম নাই। কিন্তু যারা পালাবে না বলছে, যারা জুলুম করছে, আজকে সেই জালিমেরা কোথায়? কোথায় আজকে তারা? তাদের জন্য আমার খুব মায়া হয়। আসলে কেন তারা বুঝে নাই? দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করুক। তাদেরকে শত্রু ভেবে দূরে ঠেলে দিলে হবে না। আল্লাহ রাসূল আবু জেহেলের জন্য দোয়া করছে, হযরত ওমরের জন্য দোয়া করছিল, আল্লাহ 2 ওমরের 1 ওমরকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে কবুল করে নাই, হযরত ওমর ইবনে খাত্তাবকে কবুল করেছে, ঠিক কি না? সুতরাং আমরা প্রতিহিংসা পরায়ণ না হয়ে আমরা দ্বীনের কাজ করব। যারা খারাপ ছিল তাদেরকে বুঝাবো, দেখাবো তাদেরকে আলোর পথ, রাখিব নিরাপদ। জেলখানার যে স্লোগান এখন, সেটা আমরা পূরণ করব। রাখিব নিরাপদ, দেখাবো কি? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এটাই হবে আমাদের করণীয়। সম্মানিত হাজিরিন, কথা বলতে গেলে আজকে আর বলবো না, আমি এখনো তাফসিরে ঢুকতে পারি না। এটা হলো ভূমিকার কথা। ইজাজা, বিজয় কিভাবে এসেছে সেটার ইতিহাস আছে, সেটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের যেই পরিস্থিতি, আলহামদুলিল্লাহ, এখন আপনি দেশে স্বাধীনভাবে, স্বাধীন নাগরিক হিসাবে বুক উঁচু করে চলতে পারবেন, কোনো অসুবিধা। তবে যাতে কোনো দুষ্কৃতিকারী, কোনো বাহিনীর এজেন্ট, কোনো দেশের এজেন্ট যাতে দেশে অরাজকতা করতে না পারে, আমাদের অর্থনীতিকে যাতে ধ্বংস করতে না পারে, আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন। আর আমাদের প্রিয় মাতৃভূমির জন্য দোয়া করবেন। যারা এই আন্দোলনে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করবেন। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবেন, তাদের পরিবারের খোঁজ খবর নেবেন। মনে রাখবেন, বেঈমানি করবেন না তাদের সাথে। তাদের ত্যাগের কারণে, তাদের রক্তের কারণে এই দেশের মানুষ নতুন করে আবার স্বাধীনতা পেয়েছে। এই জন্য আপনাদের এলাকায় যদি এরকম কোনো পঙ্গু থাকে, কোনো আহত থাকে, তাদের সুচিকিৎসা করবেন। তাদের পরিবার যদি আর্থিকভাবে সচ্ছল না হয়, তাদেরকে সহযোগিতা করবেন, আল্লাহর কাছে যাজা পাবেন। আর যদি বেঈমানি করেন, তাহলে আপনাদের পরিণতি জাতীয় পার্টির এরশাদের মতো হবে। জাতীয় পার্টিরা সবসময় জাতীয় বেঈমান, যখন যেই দল আসে এরা সুবিধা বুঝি এরা পোল্টি নেয়, কথা বুঝছেন? তো তাদেরকেও দোয়া করি, আল্লাহ খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন। জাতির সাথে তারা যাতে আর বেঈমানি না করে, এটা আমার বিষয় না, এটা তাদের বিষয়। আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত